हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল हल्ला बोल হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল हल्ला बोल হল্লা বল हल्ला बोल হল্লা বল নমস্কার, দেখছেন হাল্লা বল। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি বন্নি শিখা। শুরুতে হেডলাইন্স। চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ মাধববাড়ি কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ 4 দফা দাবিতে 12 জানুয়ারি 12 ঘন্টার এডিসি এলাকা বন্ধ ডাকল বিভিন্ন রাজনৈতিক সংগঠন। ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে রাজ্যে শুরু হতে যাচ্ছে এনএসইউর বৃহত্তর ভারত কর্মসূচি। জিরানিয়ার মাধববাড়িতে গুলি চালানোর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নিজেদের জীবন বাজি রেখে সিকিমে প্রচন্ড তুষারপাতে আটকে পড়া 150 জন পর্যটককে উদ্ধার করেন সেনা জওয়ানরা। মাধববাড়ি কাণ্ডের উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো আইপিএফটি। চলে আসছে বিস্তারিত সংবাদে। মাধববাড়ির ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ 4 দফা দাবির ভিত্তিতে 12 জানুয়ারি শনিবার 12 ঘন্টার এডিসি এলাকা বন্ধ ডাকল 6টি রাজনৈতিক দলের সংগঠন। বন্ধ আহ্বানকারী এই 6টি রাজনৈতিক সংগঠন হল আইএনপিটি, ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি, এনসিটি, আইপিএফটি, ত্রিপুরা, ডিওয়াইবি এবং টিবিএফ। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে এই 6টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আহত এক সাংবাদিক সম্মেলনে আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা এই সংবাদ জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে এনসিটি দলের সাধারণ সম্পাদক অনিমেষ দেববর্মাও বক্তব্য রাখেন। সাংবাদিক সম্মেলনে তারা কি বলছেন বা কি বলেছেন তা আমরা একবার শুনব। আজকের বৈঠকে ছিল এনসিটি, ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি, আইএনপিটি, আইপিএফটি, ত্রিপুরা, ডিওয়াইবি, টিবিএফ এবং অন্যান্য দল ছিল। আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন টিএসপির ভাইস প্রেসিডেন্ট সোনাসুর দেববর্মা, এনসিটির সাধারণ সম্পাদক অনিমেষ দেববর্মা, আমি আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা, আমাদের সিনিয়র মোস্ট সহ সাধারণ সম্পাদক রবীন্দ্র দেববর্মা, আইপিএফটি ত্রিপুরাহার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিনয় দেববর্মা এবং ডিওয়াইবি প্রেসিডেন্ট বিজয় দেববর্মা এবং অন্যান্য আঞ্চলিক দলও রয়েছিল, টিপিএফও ছিল। বিশেষ কারণে ওরা আজকে সাংবাদিক সম্মেলনে আসতে পারেনি। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি বর্বরচিতভাবে গত 8 জানুয়ারি আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে আমাদের আন্দোলনকারীদের আহত করেছে। একজন আন্দোলনকারী সুমিত দেববর্মা এখনো কলকাতায় চিকিৎসাধীন রয়েছে। এর প্রতিবাদে এবং 4 দফা দাবির সমর্থনে
দাবির মধ্যে রয়েছে অবিলম্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগ চাই এবং একজন সিটিং হাইকোর্টের জাস্টিসকে দিয়ে তদন্ত, সমস্ত আন্দোলনকারীদের উপর আহত এবং বর্তমানে যারা জীবিত এবং কলকাতায় চিকিৎসাধীন রয়েছে, কমলেও চিকিৎসাধীন রয়েছে, তাদেরকে 25 লক্ষ আর্থিক সাহায্য অথবা পরিবারে একজন করে চাকরি দিতে হবে এবং সম্পূর্ণ পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলন, আঞ্চলিক আন্দোলনকে দমন করার বদ উদ্দেশ্যে পুলিশ প্রশাসন, টিএসএফ, ছাত্র নেতাদের, আন্দোলনকারীদের নামে এফআইআর করে তাদেরকে শাস্তির একটা উদ্যোগ নিচ্ছে। অবিলম্বে সেই সমস্ত কেস প্রত্যাহার করতে হবে এই দাবি এবং আগামী 12 তারিখ শনিবার পাহাড় বন, 12 ঘন্টার পাহাড় এলাকা বন্ধের আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই বন্ধের সমর্থনে এডিসি এলাকা, এই এডিসি এলাকা বন্ধের সমর্থনে অন্যান্য আঞ্চলিক দলও রয়েছে। ওনারা আগামীকাল ওনাদের সাপোর্ট, মরাল অ্যান্ড ফিজিক্যালি সাপোর্ট ওনারা লিখিতভাবে আমাদের জানাবেন। আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে, এডিসি এলাকাবাসীকে তীব্র প্রতিবাদ জানানোর জন্য আগামী 12 তারিখ সকলেই শান্তিপ্রিয়ভাবে, আজকে আমরা কোনো ফোরাম টোরাম গঠন করিনি, টিএসএফ, আইএনপিটি, এনসিটি, টিএসপি সকলেই মিলিতভাবে, কোনো কমিটিও নেই, আমরা এই বন্ধের আহ্বান করছি এবং আমরা সকলেই সেই বন্ধে পিকেটিংয়ে থাকবো। সরাসরি সেখানে আমাদের কর্মীরা, নেতৃত্বরা বিভিন্ন জায়গায় আমরা থেকে শান্তিপ্রিয়ভাবে বন্ধ পালন করতে চাই। কয়টা আঞ্চলিক দল এসেছেন এখানে? আপাতত ডিওয়াইবি, টিএসপি, এনসিটি, আইএনপিটি, আইপিএফটি, ত্রিপুরাহা, টিপিএফ, 6টা আঞ্চলিক দল। দফা ইয়ক সমাপদল। এবং আপনাদের সামনে কেন আমরা এই আন্দোলনে ঘোষণা করতে বাধ্য হয়েছি সেটা একটু উল্লেখ করব। ত্রিপুরা রাজ্যের গত 8 তারিখ জানুয়ারি এমন কিছু ঘটনা হয়নি যাতে পুলিশ প্রশাসন ফায়ারিং করতে হবে। আপনারা জম্মু কাশ্মীরের আন্দোলন দেখেছেন। জম্মু কাশ্মীরে সরাসরি আর্মির সঙ্গে আন্দোলনকারীদের ইট পাটকেল হয়, তারপরেও দীর্ঘক্ষণ সময় ধরে আর্মিরা পর্যন্ত টলারেন্স করে। সেখানে 11 ঘন্টা বিজেপি সরকার টলারেন্স করতে পারল না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগামী দিনে ভূমিপুত্র ত্রিপুরাসারা যাতে তাদের অধিকার নিয়ে আন্দোলন সংগঠিত করতে না পারে, তার জন্য একটা বদ উদ্দেশ্যে বিজেপি সরকার এই পদক্ষেপ নিয়েছে। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাছাড়া গতকালকে আপনারা দেখেছেন নাগরিকত্ব সংশোধনী বিলটা রাজ্যসভায় ওঠার পরে ভারতের বিজেপি বাদে অন্যান্য যে সমস্ত দল, বিরোধী দল, সমস্ত বিরোধী দল সেখানে চিৎকার করতে হয়েছে, সেভ ইন্ডিয়া, সেভ নর্থ ইস্ট। এভাবে কেন্দ্র সরকার নাগরিকত্ব সংশোধনী করে যদি বিদেশিদের ভারতে নাগরিকত্ব দেওয়ার একটা উৎসাহিত করে, এখন যারা রয়েছে ওনারাও পাবেন নাগরিকত্ব। এছাড়া আগামী দিনে যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে অবশিষ্ট সমস্ত যে সমস্ত পাকিস্তান নাগরিক, বাংলাদেশি নাগরিক, ওরাও উৎসাহিত হবে যদি 100 কোটির উপর 1 কোটির উপর মানুষ ত্রিপুরা রাজ্যে সবাই অনুপ্রবেশ করে বসবাস করতে শুরু করে, তাহলে আমাদের এই ত্রিপুরা রাজ্যের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তার জন্য আমরা নাগরিকত্ব আইন সংশোধনী এটা দীর্ঘ বছর ধরেই 2016 সাল থেকেই আমাদের বিভিন্ন আঞ্চলিক দল আমরা প্রতিবাদ করছি। আগামী দিনেও আমরা করতে চেষ্টা করব। থ্যাংক ইউ। বন্ধ কত ঘন্টা? 48 12 ঘন্টা। All Tripura Regional Party Forum বসলেন আজকে কি এটাই না, এটা কোনো শুধু এই বনকে সফল করার জন্য সবাই এগিয়ে এসেছে। আপনারা ভাবুন, বিজেপির এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে রাজ্যের সকল অংশের ভূমিপুত্র ত্রিপুরা জাতিরা, জনজাতিরা বিক্ষুব্ধ, ক্ষোভ এবং আক্রোশ
রাজ্য সরকারে তো বিজেপি এবং আইপিএফটি জোট সরকার থেকে বিজেপিরই আক্রমণ করতেছেন, আইপিএফটি নিয়ে কোনো কথা বলতেছেন না। এটা জোট সরকার। না, আপনারা নিশ্চয়ই দেখেছেন। একটাই পয়েন্ট আমি বলবো যে এই বিজেপি সরকার ত্রিপুরায় আসার পর বিজেপির সরকার কোনো বিরোধী দল থাকুক ত্রিপুরায়, গণতন্ত্রের বিরোধী দলের অস্তিত্বহীন তারা দেখতে চায় এবং কোনো বিরোধী দলকে তারা আন্দোলন করতে দেবে না। এটাই আমরা দেখেছি। নির্বাচনের পর যখন সরকারটা গঠন হলো তখন থেকে যখন আঞ্চলিক দলগুলো, বিশেষ করে আগরতলা শহরের মধ্যে যদি আমরা কোনো একটা প্রোগ্রাম করার জন্য আবেদন জানাই, তখনই এই সরকার বলে নন্দননগরের দিকে চলে যাও, আন্দোলন করো। অথচ আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা দেখছেন বিজেপির দ্বারা এই প্রকাশ্য সমাবেশ আগরতলা শহরের মধ্যেই করছে, পথসভা করছে, মিছিল করছে, আস্তাবলের ময়দানে তারা জনজমায়েত করছে। কিন্তু আইএনপিটির মতো দল কোর্টে যেতে হলো, আপনারা দেখেছেন। এই যে মনোভাব সরকারের, আজকে যেভাবে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে রাজ্য সূচনা হল সর্বভারতীয় এনএসইউআই বৃহত্তর ভাত বা ফিউচার অফ ইন্ডিয়া কর্মসূচি। বৃহস্পতিবার কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে বেহতর ভারত কর্মসূচির মূল লক্ষ্যগুলি তুলে ধরেন ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এর কেন্দ্রীয় পর্যবেক্ষক সালেমা বেগম চৌধুরী এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তথা বিশিষ্ট আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক। বেহতর ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে ত্রিপুরা প্রদেশ এনএসইউআই। ছাত্র সমাজকে ড্রপ আউটের হাত থেকে রক্ষা করা, ছাত্রদের মধ্যে শিক্ষার অধিকার পৌঁছে দেওয়া সহ ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয়গুলিকে সামনে রেখে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে বেহতর ভারত বা ফিউচার অফ ইন্ডিয়া শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে এনএসইউআই সর্বভারতীয় নেতৃবৃন্দ। এই বেহতর ভারত কর্মসূচির সূচনা করতে সোমবার 3 দিনের রাজ্য সফরে এসেছেন এনএসইউআই রাজ্য পর্যবেক্ষক সালমা বেগম চৌধুরী। এ উপলক্ষে বৃহস্পতিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হন এনএসইউআই রাজ্য পর্যবেক্ষক সালমা বেগম চৌধুরী। এদিন সাংবাদিক সম্মেলনে সালমা বেগম চৌধুরী জানান, কলেজ স্তরের ছাত্রছাত্রীদের নিয়েই এই বেহতর ভারত কর্মসূচি। এর মাধ্যমে সব কলেজ পড়ুয়াদের নিবিড় সম্পর্ক গড়ে তোলে তাদের সমস্যাগুলি জানতে হবে। পরবর্তী সময়ে ছাত্রদের সমস্যাগুলিকে এজেন্ডা করে সংসদে তোলা হবে। कॉलेज में पहुंच सकते हैं, मेरी उम्मीद है इन लोगों से बहुत ज्यादा, क्योंकि अभी एनएसए को इतने सालों से ये लोग चला रहे हैं और राकेश स्टेट प्रेसिडेंट उसके नेतृत्व में जो भी कमेटी बनी है, ब्लॉक प्रेसिडेंट बने हैं, मैं उम्मीद करती हूँ हर कोई कॉलेज में पहुंचे, बेहतर भारत की आवाज को पहुंचाए और हर स्टूडेंट की प्रॉब्लम को एक नेशनल एजेंडा बनाए ताकि हम गवर्नमेंट में पहुंचा सके, पार्लियामेंट में पहुंचा सके। क्योंकि यहाँ पर एक देखा गया है कि स्टूडेंट कुछ बोल नहीं पाते, लड़ नहीं पाते। अगर हम उनके पास नहीं जाएंगे, हम कॉलेज में नहीं जाएंगे, तो कोई भी स्टूडेंट हमारे पास चल के नहीं आएगा। तो ये हम लोग का मेन मुद्दा है कि इस बार हम लोग कॉलेज पहुंचेंगे, हर एक कॉलेज की स्टूडेंट से बात करेंगे ताकि एक उनकी जो प्रॉब्लम्स है हम उनसे वो शेयर कर पाए और एक गवर्नमेंट के ऊपर एक कर पाए। धन्यवाद। সাংবাদিক সম্মেলনে রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক বেহতর ভারত কর্মসূচির মূল লক্ষ্যগুলি তুলে ধরেন। শ্রী ভৌমিক জানান, এই বেহতর ভারত বা ফিউচার অফ ইন্ডিয়ার প্রকল্পের মূল উপপাদ্য হল শিক্ষার সমান অধিকার সম্পর্কে ছাত্র সমাজকে জানান দেওয়া এবং ছাত্র সমাজকে ড্রপ আউট মুক্ত করা। দ্বিতীয়টা যেটা আছে, নো ওয়ান উইল বি হ্যাভ টু ড্রপ আউট দ্য কলেজ, অর্থাৎ শিক্ষার থেকে ড্রপ আউট যাতে কিছু ভাবে না হয়। ইউ সি আজকাল কিন্তু শিক্ষার থেকে ড্রপ আউট হওয়া, ক্লাস 1 এ কিছু ড্রপ হয়ে গেল, 2 তে কিছু ড্রপ হলো, আস্তে আস্তে এই ড্রপ আউট সিস্টেম চলছে। এনএসইউআই মনে করছে যে এই ড্রপ আউটটাকে বন্ধ করতে হবে। ফেয়ার প্লে এন্ড জাস্টিস, দিস ইজ দ্য ভেরি ভেরি নিউ থিং, ইন্টারেস্টিং থিং। ফেয়ার প্লে অফ জাস্টিস, এডমিশন এবং রিক্রুটমেন্টে ভেরি ভাইটাল জিনিস। আপনারা এই জিনিসটাকে আমাদের মূল বক্তব্য বলতে পারেন। এডমিশন এন্ড রিক্রুটমেন্ট এক্সামিনেশন ক্ষেত্রে করাপশন ফ্রি।
এদিন প্রদেশ কংগ্রেস প্রবক্তা আইনজীবী হরিকৃষ্ণ ভৌমিক জানান, বেহতর ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে প্রদেশ এনএসইউআই। সম্প্রীতি ও ঐক্যকে তুলে ধরা এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের মূল উদ্দেশ্য। সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলা কংগ্রেস সভাপতি নারায়ণ দত্ত, প্রদেশ এনএসইউআই সভাপতি রাকেশ দাস উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। জিরানের মাধব বাড়িতে গুলি চালানোর ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার মহাকরণে আহত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, মাধব বাড়িতে আন্দোলনের পন্থা অগণতান্ত্রিক ছিল। এই অগণতান্ত্রিক আন্দোলন মেনে নেওয়া যায় না। গুলি চালানোর আহতদের যাবতীয় চিকিৎসা ভার রাজ্য সরকার বহন করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অবশেষে ঘটনার 48 ঘন্টার মাথায় মাধববাড়ি কাণ্ডে নীরবতা ভঙ্গ করলেন রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার মহাকরণে আহত এক সাংবাদিক সম্মেলনে মাধববাড়ির গোলাগুলি কাণ্ড নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী বলেন, সেদিন বামপন্থী সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রথম দিন ছিল। সেদিনই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে নেসো 11 ঘন্টার উত্তর পূর্বাঞ্চলের বন্ধ ডাকে। রাজ্যের কয়েকটি ছাত্র যুব সংগঠন এই বন্ধ সমর্থন করে। বন্ধ সমর্থনকারীরা মাধব বাড়িতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন। পুলিশ তাদের বুঝিয়ে পথ অবরোধ না করার চেষ্টা করছিল। আন্দোলনকারীরা পুলিশের কথা না শুনে পাথরবাজি করছিল। পুলিশ তখন মৃদু লাঠিচার্জ করে, পরে টিয়ার গ্যাসের সেলও ফাটায় পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা অগ্নিসংযোগের চেষ্টা চালায়। তখনই পুলিশ আইন মোতাবেক হাঁটুর নিচে গুলি করে। এতে 3 জন গুলিবিদ্ধ হয়। সকাল থেকে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল হাইওয়ে রোডে যে ব্লকেজ করেছিল তার জন্য প্রথমে অনুরোধ করা হয়েছিল, আর পরবর্তী সময়ে মাইল্ড লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস চালু করা হয়েছে এবং অন্যান্য যে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যখন একের পর এক সেখানে পাথরবাজি এবং লাস্টে যখন আগুন লাগানো শুরু হলো, তখন পুলিশকে শূন্যে গুলি করতে হয়েছে এবং তাতে 3 ব্যক্তি যে আগজানি করছিল তাদের মধ্যে যারা ছিল তাদের মধ্যে 3 ব্যক্তির গুলি লাগে। और স্বাভাবিকভাবে পুলিশ যেভাবে গুলি করে যে হাঁটুর নিচে গুলি করতে হয় যে প্রয়োজন হয়, ওই হিসাবে পুলিশ সেটা করেছে। মুখ্যমন্ত্রী জানান, বামপন্থী সমর্থকরাও ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। বামপন্থী সমর্থকরা নেসর বন্ধ সমর্থকদের সাথে এক হয়ে যান। এই যৌথ দলটি রাজ্যের শান্তি বিঘ্ন করার প্রয়াস চালিয়ে যাচ্ছিল। বন্ধের সঙ্গে সামঞ্জস্য রেখে আর তার সঙ্গে যেই শক্তিগুলো এই বন্ধকে সাপোর্ট করছিল 2 দিনের, একত্রিত হয়ে শান্তিপূর্ণ ত্রিপুরাতে মাধববাড়িতে পাথরবাজি, আগুন লাগানো এবং একটা ত্রিপুরাকে ডিস্টার্ব করার, শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার প্রয়াসরত ছিল। মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনা নিন্দনীয়। যে কোনো রাজনৈতিক দলেরই আন্দোলন করার অধিকার রয়েছে, কিন্তু পাথর ছোড়া, অগ্নিসংযোগ করা, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটানো গণতান্ত্রিক আন্দোলনের অঙ্গ নয়। গোটা বিষয়টিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত দ্রুত সংঘটিত করে জনসাধারণের সামনে আনা হবে। পুলিশের গুলি চালানোর ঘটনারও তদন্ত করা হবে এবং যারা দোষী তাদের শাস্তির জন্য সরকার আপিল করবে বলেও জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু ত্রিপুরা সরকার এই বিষয়ে ম্যাজিস্ট্রিয়াল যাচ করবে
এবং কম সময়ের মধ্যে বিষয়টা সার্বজনীনভাবে জনতার সামনে আনা হবে। যারা যারা দোষী, যাদের দ্বারা এই প্ররোচনা দিয়ে এই কাজ সম্পন্ন করা হয়েছে এবং পুলিশের যে গুলি চালানো বা ফায়ারিং করা বা কাঁদানি গ্যাস থেকে অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যবস্থা হয়েছিল সেটাকেও এই যাঁচের মধ্যে রাখা হবে। সম্পূর্ণ বিষয়টা যাঁচ করা হবে, পেছনে কে ছিল আর লাস্ট পর্যন্ত কি হয়েছে, কমপ্লিট যাঁচ হবে। আবার যাঁচ করার পর কম সময়ের মধ্যে ত্রিপুরাবাসীর সামনে সেটা রাখা হবে এবং যারা দোষী তাদের আইন অনুসারে শাস্তির জন্য সরকার। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্যে দু ধরনের চিত্র ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী জানান, পুলিশের গুলি চালনায় 3 জন আহত হয়েছেন, কিন্তু মাধববাড়ি কাণ্ডে গুলিবিদ্ধ হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন 5 জন যুবক। এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বাকি 2 জন যুবক দ্বিতীয় কোন পক্ষের গুলি ছড়া গুলিতে আহত হয়েছেন? যদি তাই হয়, তাকে পুলিশ ছাড়া অন্য কোন পক্ষ গুলি চালিয়েছে সে ব্যাপারে কোনো বক্তব্য রাখেননি স্বরাষ্ট্র তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী জানান, আহতদের চিকিৎসার ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে। আহতদের মধ্যে জিবি হাসপাতালে চিকিৎসাধীন যুবকরাও সুস্থ আছেন। চিকিৎসার জন্য কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া আহত যুবক সুমিত দেববর্মাও। এদিকে রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহলের অভিমত, পাপাই সাহা হত্যাকাণ্ড, জয়নগরের বিএসএফ জনতার খণ্ডযুদ্ধ সহ অন্যান্য ঘটনার মতো বিচার বিভাগীয় তদন্তে মাধববাড়ির ঘটনাটিও চাপা পড়ে যাবে। স্মৃতির পাতায় ঠাঁই নেবে মাধববাড়ির রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনাও। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ঘোষণা করে কার্যত বাম সরকারের নীতিরই অনুসরণ করল রাম সরকার। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল। সরকারের 2 শরিকের মধ্যে অন্তর্নিহিত মতানৈক্যের প্রসঙ্গটি সযত্নে পাশ কাটিয়ে গেলেন আইপিএফটির প্রধান তথা রাজ্যের রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। বৃহস্পতিবার মহাকর্ণের কনফারেন্স হলে মাধববাড়ি কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন ডাকেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন এনসি দেববর্মাও। সাংবাদিকরা মাধববাড়ি কাণ্ড নিয়ে সরকারের 2 শরিকের মধ্যে কোনো মতানৈক্য রয়েছে কিনা তা জানতে চান এনসি দেববর্মার নিকট। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংশ্লিষ্ট বিষয়টি সযত্নে এড়িয়ে যান এনসি দেববর্মা। তিনি কি বলছেন আমরা একবার শুনব। দেখুন, আমাদের পার্টির পক্ষ থেকে আজকে সকলে একটা প্রেস মিট করা হয়েছে। ওখানে পার্টির বক্তব্য বলা হয়েছে, সেখানে পার্টির বক্তব্য তুলে ধরা হয়েছে। এই বেশি এই মুহূর্তে এখানে আমার বক্তব্য কিছু নাই। রাততে কোনো সরকারের সাংসারিক অশান্তি নেই, আইপিএফটি আর বিজেপির মধ্যে কোনো মতবিরোধ নেই। এই ব্যাপারটা রাজ্য সরকারের যা বক্তব্য হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, এখানে পার্টি কি আপনার কোনো বিরোধিতা আছে, সহমর্মিতা আছে নাই, এগুলো কোনো বক্তব্য এই ব্যাপারে মন্তব্য করার কোনো সুযোগ নাই। মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি, সেটা হচ্ছে যে ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন হাল্লা বলে। নিজেদের জীবন বাজি রেখে সিকিমে প্রচন্ড তুষারপাতে আটকে পড়া 150 জন পর্যটককে উদ্ধার করল সেনা জওয়ানরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধবার সিকিমের বিভিন্ন জায়গায় তুষারপাত হয়েছিল। সেই খবরে পর্যটকেরা তুষারপাত উপভোগ করতে সিকিমে গিয়েছিলেন, কিন্তু টানা 2 ঘন্টার সময় প্রচন্ড তুষারপাতের জেরে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকেরা আটকে পড়ে -ডিগ্রি ঠান্ডায় শ্বাসকষ্ট সহ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা। তুষারপাতে আটক 150 জন পর্যটক। নিজেদের জীবন বাজি রেখে আটকে পড়া ওই পর্যটকদের উদ্ধার করল সেনা জওয়ানরা। বুধবার রাত পর্যন্ত 50 জনকে
উদ্ধার করে ডোগরা এলাকায় সেনা ব্যারেকে আশ্রয় দেওয়া হয়েছে। বাকিদের উদ্ধার করে লাচুয়াংয়ে একটি হোটেলে পাঠানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মতো বুধবার সিকিমে তুষারপাত হয়। ভারী তুষারপাতের জেরে লাচুং থেকে ইউমথাং এর রাস্তায় বরফ জমে যায়, ফলে ওই পথে পর্যটকদের গাড়ি পিছলে খাদে পড়ার সম্ভাবনা থাকায় সেই পথে যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। এই অবস্থায় সেনা জওয়ান ও স্থানীয় পুলিশের সহযোগিতায় 70 জন পর্যটককে উদ্ধার করে হাঁটা পথে লাচুংয়ে নামিয়ে আনা হয়েছে। উল্লেখ্য, আবহাওয়ার পূর্বাভাস মতো বুধবার উত্তর সিকিম ও পূর্ব সিকিমের বিভিন্ন জায়গায় দফায় দফায় তুষারপাত হয়েছে। টানা 2 ঘন্টা তুষারপাতের জেরে ওই এলাকাগুলিতে তাপমাত্রা -10 ডিগ্রির নিচে নেমে যায়, ফলে আটকে পড়া পর্যটকদের মধ্যে অনেককেই শ্বাস প্রশ্বাস সহ নানা সমস্যার মধ্যে পড়তে হয়। উদ্ধারের পর পর্যটকদের জন্য পর্যাপ্ত খাবার, পানীয় ও চিকিৎসার ব্যবস্থাও করেন সেনা জওয়ানরা। উল্লেখ্য, আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস অনুসারে এদিন সিকিমের বিভিন্ন স্থানে তুষারপাত হওয়ার খবর শুনে অনেক পর্যটক উত্তর সিকিমে যান তুষারপাত উপভোগ করতে। সেখানেই আটকে পড়েন পর্যটকরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। মাধববাড়ি কাণ্ডের উচ্চ পর্যায়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন আইপিএফটির সাধারণ সম্পাদক তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। ঘটনায় নিন্দা প্রকাশ। বৃহস্পতিবার নিজ সরকারি আবাসে আহত সাংবাদিক সম্মেলনে শ্রী জমাতিয়া এই দাবি জানিয়েছেন। গত 8 জানুয়ারি নেচুর ধর্মঘটে জিরানিয়ার মাধববাড়িতে পুলিশের গুলি চালনা এবং কয়েকজনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার রেশ কিন্তু আজও কাটেনি। এলাকায় আজও একটা থমথমে পরিস্থিতি। এর মধ্যে এই ঘটনার তীব্র নিন্দা জানালেন আইপিএফটির সাধারণ সম্পাদক তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। বৃহস্পতিবার নিজ সরকারি আবাসে আহত এক সাংবাদিক সম্মেলনে ঘটনার নিন্দা জানিয়ে শ্রী জমাতিয়া বলেন, আইপিএফটি 2009 সাল থেকে রাজ্যে বিভিন্ন আন্দোলন করে আসছে, তাতে এই পর্যন্ত কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি। এমনকি সেদিন আইপিএফটি এই ধর্মঘট ডাকেনি বলে ঘটনার নিন্দা জানিয়ে মাধববাড়ি কাণ্ডের উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া। The Madhobari incident is very unfortunate, and on behalf of our party we regret and appeal to the people of Tripura, both tribal and non-tribal, to maintain peace and tranquility. An incident is very unfortunate, and IPFT party strongly condemn the incident, and we demand high-level judicial inquiry to be constituted and report within 1 month. এই সাংবাদিক সম্মেলনে আইপিএফটির অন্যান্য নেতা ও পদাধিকারী, কর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন। সর্বোপরি ঘটনার পর জাতি উপজাতি সকল অংশের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেন আইপিএফটির সাধারণ সম্পাদক তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। মেলাঘরস্থিত রুদ্রসাগর এলাকার কৃষকদের সমস্যা নিরসনে কয়েকটি দাবি পূরণে বৃহস্পতিবার সোনামুড়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়ন এবং সারা ভারত কৃষক সভা। দাবিগুলি হল, রুদ্রসাগরের 557 একর জায়গা বাদ দিয়ে বাকি 2000 একর জমিতে যাতে ফসল করা যায় তার জন্য অবিলম্বে জল ছড়ার জন্য 557 একর জলাভূমির নব্যতা বাড়ানো এবং জল আটকানোর জন্য পৃথক ব্যবস্থা গ্রহণ করা। এছাড়াও সংস্কারের কারণে এবছর কৃষকরা যদি ফসল করতে না পারেন তাহলে ওই সমস্ত কৃষকদের সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করা। উল্লেখ্য, গত 1 মাস যাবৎ সরকারি উদ্যোগেই মেলাঘরের বটতলীস্থিত কাচিগাং ছড়ায় অবস্থিত সুইলস গেটটি বন্ধ করে দেওয়ায় রুদিজলা এলাকার প্রায় 2500 একর জমিতে জল জমে যায়। ফলে এলাকার 2000-এরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হন। এই সমস্যা নিরসনে সোনামুড়া মহকুমা শাসকের কাছে এই ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষক সভার রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস বলেন, ভারত কৃষক সভা এবং ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের সোনামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে রুদ্রসাগরের এই যে বটতলী সুইচ গেট আটকানোর পর রুদ্রসাগরে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই সম্পর্কিত 4 দফা দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিয়েছি এসডিএম মহোদয়।
পিএম মহোদয় আমাদের দাবিগুলো শুনেছেন এবং উনি সরকারের সঙ্গে কথা বলবেন এবং আমরা যা যা বলেছি এগুলো নিয়ে একটা মিটিং হবে, এই মিটিংয়েও এগুলো উনি উপস্থাপন করবেন। আমরা ট্যুরিজমের পক্ষে, ট্যুরিজম হোক, কারণ নির্মল একটা সম্পদ আমাদের ত্রিপুরার সম্পদ এবং এটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে। মাধববাড়ির গুলি চালনা কাণ্ডে সুষ্ঠু বিচার চেয়ে বৃহস্পতিবার গামছা কোবরায় বাইক র্যালি সংগঠিত করল তিপ্রাসা পিপলস অফ সদর নর্থ নামের একটি অরাজনৈতিক সংগঠন। এদিন বাইক র্যালিটি গামছা কোবরা বাজার থেকে শুরু হয়ে লেফুঙ্গা ব্লকের বিভিন্ন পথ পরিক্রমা করে। লেফুঙ্গা থানার এলাকার যুবকেরা প্রায় 300টি বাইক নিয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেন। এদিন এই র্যালি প্রসঙ্গে তিপ্রাসা পিপলস ফর সদর নর্থ নামে সংগঠনের নেতা অনুপম দেববর্মা জানান, তারা মাধববাড়ি কাণ্ডে সুষ্ঠু বিচার চান। সুষ্ঠু বিচার করতে না পারলে মুখ্যমন্ত্রীর পদত্যাগও চান। 8 তারিখ জানুয়ারি 2019-এ মাধবে যে নৃশংসভাবে আমাদের লোকেরা যারা পিসফুল র্যালি করছিল ওদের উপরে যে পুলিশের আক্রমণ আর প্রশাসন দ্বারা গুলি করা যে হয়েছে ওইটার আমরা বিচার চাই। এর পক্ষে আরেকটা কথা বলছি, আমরা যারা সদর নর্থ ডিভিশনের সর্বদলীয় ট্রাইবাল লোকেরার উপর যে মনের ব্যথা ছিল ওইটা প্রকাশ করার জন্য আমরা সবাই একত্রভাবে সর্বদলীয় হয়ে আমরা একটা পিস র্যালি করছি। আর আমরা চাই এটার বিচার শ্রী বিপ্লব কুমার দেব উনি বিচার করুক। আর যদি বিচার না করতে পারে আমি চাই বিপ্লব দেব যেন রিজাইন করে। রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করল স্থানীয় গ্রামবাসীরা। ঘটনা বৃহস্পতিবার কুলাই জেলা হাসপাতাল সংলগ্ন আমবাসা কমলপুর সড়কে টানা 3 ঘন্টা অবরোধের জেরে বিপর্যস্ত যান চলাচল সহ পথ চলতি মানুষ। 3 ঘন্টা পর স্থানীয় প্রশাসনের প্রতিশ্রুতিতে অবরোধ মুক্ত করে গ্রামবাসীরা। পথ সরাইয়ের দাবিতে পথ অবরোধ করল আমবাসা ব্লকের অধীন কাছিমছড়া ভিলেজ কমিটির এলাকার জনগণ। বৃহস্পতিবার সকালে 10:30 থেকে 12:30 পর্যন্ত আমবাসা কমলপুর সড়কে গ্রামবাসীরা অবরোধে বসেন। টানা 3 ঘন্টার সময় পথ অবরোধের ফলে কমলপুর আমবাসা সড়কে কার্যত স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। অফিস যাত্রী, রেল যাত্রী সহ অসংখ্য মানুষ কুলাই জেলা হাসপাতালের সামনে চলাকালীন অবরোধ স্থলে আটকে পড়েন। কাছিমছড়া এবং পশ্চিম নারীছড়া এই দুটি ভিলেজ কমিটির এলাকার জনগণের অভিযোগ, গত 6-7 বছর আগে ভারত নির্মাণ প্রকল্পে HSCL নামে একটি বেসরকারি সংস্থা দীর্ঘ 4 কিলোমিটার একটি পিচ রাস্তা নির্মাণ করে। নিম্নমানের সামগ্রী ও কাজের ফলে ওই রাস্তাটি বছর 2 যেতে না যেতেই ভাঙতে শুরু করে। বর্তমানে রাস্তাটির অবস্থা খুবই খারাপ। রাস্তা জুড়ে তৈরি হয়েছে ছোট বড় বহু গর্ত। এমনকি কোথাও কোথাও রাস্তাটির পাশ ভেঙে প্রশস্তি কমে গেছে, আবার কোথাও রাস্তাটি ভেঙে ছড়ার জলে তলিয়ে গেছে, আবার কোথাও পার্শ্ববর্তী ভূমি ধসে রাস্তাটি সরু হয়ে গেছে। সব জেনে দেখেও সংশ্লিষ্ট দপ্তর নির্বিকার। সরাইয়ের কোনো উদ্যোগ নেই। গ্রামবাসীদের আরো অভিযোগ, রাস্তাটি সংস্কারের বিষয়ে তারা দফায় দফায় আমবাসা ব্লকের বিডিও এবং ধলাই জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন। এরপর স্থানীয় প্রশাসনের তরফেও এখন পর্যন্ত রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। ফলে দুর্ভোগে 10,000 গ্রামবাসী। এই ফুলাই হসপিটাল তো বুদ্ধ মন্দির, এখানে আমরা অনেকবার ডিএম এর কাছে হোক, বিডিওর কাছে হোক অনেক রেজুলেশন দেওয়া হয়েছে, দিচ্ছে দিমো। এরপরে ওখানে আমরা এলাকাবাসী মিলিয়া বাধ্যতা এই অবরোধ করার হয়ে গেছে। এরপরে এখানে কাশিমছড়া পঞ্চায়েতের সামনে একটা এই বর্ষাকাল আইলে এটা কোনো চলার মতোই না, আমরা এখানেই যারা অটো আছে এখানে ঘুমাইছি। এরপরে আরেকটা আছে প্রায় 50 মিটার মতোইব সাইড ভাঙিয়া গেছে গা। স্থানীয় মহিলাদের আরো অভিযোগ, বর্তমানে এই রাস্তাটি দিয়ে অটো রিক্সা চলাচল করতে পারে না। ফলে রাত বিরেতে কোনো রোগী কিংবা সন্তান সম্ভবা মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়লে বিপদে পড়ছেন রোগীর পরিজনেরা। এমনকি অনেক সময় পথেই সন্তান প্রসব করছেন মহিলারা। ফলে বাধ্য হয়ে আজ তারা পথ অবরোধে শামিল হয়েছেন।
ডেলিভারি যেহেতু এই কারণে অসুবিধা হয়, এটা লাগে আমরা রাস্তা ভালো চাই। আর যে কোনো সময়ে আমরা তো গাড়িও পাই না, রাস্তা ভালো না। তে এই সময় ডেলিভারি যখনই হয় রাস্তাতেও ডেলিভারি হয়ে যায়, এই কারণে আমরা রাস্তা আটকাই আর কি। যে আমরা রাস্তা ভালো চাই, ছাত্র লেগে অসুবিধা হয়, গ্রাম লেগে সব সুযোগ সুবিধা চাই। আমার এদিকে আমবাসা কমলপুর সড়কে অবরোধের খবর পেয়ে আমবাসা মহকুমার ডিসিএম কার্জন হালাম, এসডিপিও আশিস দাশগুপ্ত ঘটনাস্থলে ছুটে আসেন। অবরোধকারীদের সাথে কথা বলে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হবে বলে প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এরপরেই দুপুরে যান চলাচল স্বাভাবিক হয়। কমলপুর প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। পাচারকালের রেশনের চাল বোঝাই একটি বলেরো গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা। ঘটনা বৃহস্পতিবার বাধারঘাট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালক সহ 40 বস্তা রেশনের চাল বোঝাই বলেরো গাড়িটিকে আটক করে পুলিশ। ন্যায্য মূল্যের দোকানের চাল পাচারকালে জনতার হাতে আটক চাল বোঝাই একটি বলেরো গাড়ি। ঘটনা বৃহস্পতিবার বাধারঘাট এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, TR01X1872 নম্বরের একটি বলেরো গাড়ি অরুন্ধতিনগর FCI গোডাউন থেকে রেশনের চাল বোঝাই করে বাধারঘাট কলেজ সংলগ্ন রাস্তার ডান পাশে অবস্থিত 150 নম্বর ন্যায্য মূল্যের দোকানে চালগুলি আনলোড না করে বাঁ দিকের পথ দিয়ে মহারাজগঞ্জ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। তাতে এলাকায় থাকা প্রত্যক্ষদর্শী স্থানীয় জনগণদের সন্দেহ হয়। তারা তখন একত্রিত হয়ে চাল বোঝাই বলেরো গাড়িটিকে আটক করে আমতলী থানায় খবর পাঠান। ঘটনার বিবরণে জনকে প্রত্যক্ষদর্শী জানান, সেই গাড়িটা ওইদিকে যাইতেছে, গুলবাজারের দিকে টান করছে। ওই রেশন শপ হইতে বাধারঘাট কলেজের কোনা, তো গাড়িটা এইদিকে কেন হইলো? আমাদের কত হয়েছে কইতেছে গাড়ির কাগজ আছে, সব আছে, আমাদের কত হইলো গুলবাজারের দিকে কেন টান? এদিকে খবর পেয়ে আমতলীর এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে এসে চাল বোঝাই বলেরো গাড়িটিকে আটক করেন। ঘটনার বিবরণে এসডিপিও অজয় কুমার দাস জানান, গাড়িটিতে 40 বস্তা রেশনের চাল রয়েছে। যেহেতু FCI গোদাম থেকে রেশনের চাল বোঝাই করে বলেরো গাড়ি বাধারঘাট স্থিত রাস্তার ডান পাশে অবস্থিত রেশন শপে না গিয়ে বাঁ দিকের রাস্তা ধরে যাচ্ছিল, প্রাথমিক ধারণা ওই চালগুলি মহারাজগঞ্জ বাজারের উদ্দেশ্যেই কালোবাজারিতে বিক্রি করার জন্য যাচ্ছিল। তিনি জানান, চালক সহ চাল বোঝাই গাড়িটিকে আমতলী থানায় নিয়ে যাওয়া হবে, পাশাপাশি পুরো বিষয়টির তদন্ত করা হবে বলেও জানান এসডিপিও অজয় কুমার দাস। এখানে একটা বোলেরো গাড়ি, এটার মধ্যে রেশনের চাল আছে 40 বস্তা। তো রেশনের চাল রেশনের দোকান এই ডান দিকে জাস্ট পাশে, এটা গোডাউন থেকে সেন্ট্রাল গোডাউন থেকে এনে ডান দিকে না ঢুকে এটা গোলবাজারের দিকে যাচ্ছিল। তো লোকাল পাবলিকরা অনেকদিন থেকে ওদের অভিযোগ ছিল, আজকে আটকেছে। তো আমার নিয়ার বাই অফিস আমার পাশে, তো আমরা এসে যেয়ে দেখেছি কি এটা রং রুটে যাচ্ছে, পাশে এদিকে ডান দিকে রেশন শপ, পা দিকে যাচ্ছে। বলছে ড্রাইভার টিফিন করতে, কিন্তু টিফিনের দোকান তো এদিকে অনেক আছে, এটা তো গোলবাজারের রাস্তা যাওয়ার কোনো কথা নেই। তো খুব সম্ভবত এটা মানে রেশনের চাল হয়তো ব্ল্যাকে বিক্রি করার প্রস্তুতি ছিল। আমরা এখন গাড়িটা ড্রাইভার সহ পাঠিয়েছি। রেশন দোকানের মালিক নিশ্চয়ই এর মধ্যে ইনভলভ থাকা মতন মনে আছে, তো ওনাকেও ডাকিয়েছি, দেখি অ্যাকচুয়াল কি ম্যাটারটা থানাতে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে। কিন্তু এখানে স্পটে যা বোঝা যাচ্ছে এটা হয়তো ব্ল্যাকে নিয়ে যাওয়ার জন্য ওইদিকে, কারণ কি যদি ডান দিকে দোকান থেকে বাও দিকে গোলবাজারের দিকে যাওয়ার কথা নেই। তো এই নাকাতে পাবলিকরাই প্রথমে গাড়িটাকে আটক করেছে, তারপরে আমরা এসে এখন প্রেজেন্ট। তো কোন জায়গায় রেশনে ঢুকতে ছিল? এটা রেশনটা এই রত্নসূত্রধারের দোকান আছে স্টেডিয়ামের পাশে, এদিকে ডান দিকে, এখান থেকে হার্ডলি অ্যারাউন্ড 100 মিটার হবে। স্থানীয়দের অভিযোগ, হামেশাই FCI গোদাম থেকে রেশনের চাল রেশনে না নিয়ে কালোবাজারিতে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে, আর এই কালোবাজারিতে রেশন শপ ডিলাররাই জড়িত রয়েছেন। গ্রাহকদের বঞ্চিত করে পরিমাণে কম দিয়ে এভাবে দিনের পর দিন রেশনের চাল কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। স্বামী বিবেকানন্দের 156তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রক্তদান শিবির এবং দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে উত্তর ভাদারঘাটে স্বামী বিবেকানন্দ ক্লাব। এদিন স্বামীজির উপর একটি স্মরণিকাও প্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী প্রতিমা ভৌমিক, সমাজ শিক্ষা মন্ত্রী শান্তনা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বামীজির জীবনাদর্শকে জনগণের সামনে তুলে ধরতে
যুব সমাজের প্রতি আহ্বান জানান মন্ত্রী শান্তনা চাকমা। আজকে যারা যুব সমাজ আছে তাদেরকে উদ্যোগ নিতে হবে, যে ওনারা যদি উদ্যোগ নেন আগামী প্রজন্মের যে আমাদের বাচ্চারা রয়েছে তারা আমাদের স্বামী বিবেকানন্দের আদর্শে যদি আদর্শিত হয়। 26 জানুয়ারি শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবস দিনটি পালনের রাজ্যেও প্রস্তুতি চলছে। আসাম রাইফেলস মাঠে বর্তমানে বিভিন্ন নিরাপত্তার বাহিনীর কর্মীরা প্যারেড প্রস্তুতিতে ব্যস্ত। জানুয়ারি মাসের সঙ্গে কিন্তু ভারতবর্ষের দেশাত্মবোধকতা ও জাতীয়তাবোধের একটা নিগড় সম্পর্ক বিরাজমান। এর মধ্যে 26শে জানুয়ারি শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবস। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও দিনটি পালনের প্রস্তুতি চলছে। সে প্রস্তুতিতে বর্তমানে রাজ্যের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কর্মীরা আসাম রাইফেল ময়দানে প্যারেড অনুশীলনে ব্যস্ত। গত 7 জানুয়ারি থেকে এই প্যারেড অনুশীলন শুরু হয়েছে। তবে এবার কিন্তু ট্রাফিক পুলিশ এই প্যারেড অনুশীলনে নেই, কারণ রাজ্যের ট্রাফিক পুলিশ এখন সড়ক নিরাপত্তা সপ্তাহ পালনের প্রস্তুতিতে ব্যস্ত। তাতে ট্রাফিক পুলিশ কর্মীদের বাদ দিয়ে এখন আসাম রাইফেল ময়দানে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কর্মীদের নিবিড় প্যারেড অনুশীলন চলছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। বৃহস্পতিবার ত্রিপুরার রাজ্য জমিয়ত উলামা হিন্দের 10ম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলনের দিন টাউন হলে সংস্থার নতুন রাজ্য কমিটি গঠিত। রাজ্য সম্মেলনকে ঘিরে সংশ্লিষ্ট সাধারণের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ত্রিপুরার রাজ্য জামিয়ত উলামা হিন্দের 10ম রাজ্য সম্মেলন। আগরতলা টাউন হলে এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংস্থার গোটা রাজ্যের প্রতিনিধিরা এদিন এই সম্মেলনে যোগ দেন। আর এদিনের সম্মেলনের মাধ্যমে 2019 থেকে 20 সালের জন্য ত্রিপুরা রাজ্য জামিয়ত উলামা হিন্দের রাজ্য কমিটি গঠন করা হবে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন ত্রিপুরা রাজ্য জামিয়ত উলামা হিন্দের বর্তমান রাজ্য সভাপতি মুফতি তৈবুর রহমান। আমাদের কনভেনশনের আজকে 2019-2020 টার্মের রাজ্য কমিটি গঠিত হবে এবং সংখ্যালঘু মুসলিমদের শিক্ষা, চাকুরি, আর্থসামাজিক উন্নয়নের ব্যাপারে 12 দফা দাবি সনদ সরকারের নিকট পেশ করা হবে এবং কেন্দ্রীয় জমিয়ত উলামা হিন্দের পর্যবেক্ষক হিসাবে জমিয়তের অন্যতম সদস্য আওলাদে রসুল হযরত মৌলানা সৈয়দ আজহার মাদানী সাহেব আসছেন। উনি জমিয়তের দৃষ্টিভঙ্গি, জমিয়তের কর্মপদ্ধতি, সেবা ইত্যাদি ব্যাপারে বক্তব্য রাখবেন। তাছাড়া এশিয়া মহাদেশের বিখ্যাতকারী হযরত মৌলানা কারি আব্দুর রউফ সাহেব উনিও বক্তব্য রাখবেন। পশ্চিমবঙ্গ থেকে আগত হযরত মৌলানা নুরুজ্জামান সাহেব বক্তব্য রাখবেন এবং জমিয়ত উলামার বিভিন্ন ধরনের খেদমত ব্যাপারে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করা হবে। আমাদের কিছু স্লোগান আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতির স্বার্থে আমাদের 17 দফা স্লোগান আছে, এই স্লোগানগুলোও দেওয়া হবে। কার্যত শান্তিপূর্ণভাবে ত্রিপুরার রাজ্য জামিয়ত উলামা হিন্দের 10ম সম্মেলন অনুষ্ঠিত। নতুন রাজ্য কমিটি গঠিত। সর্বোপরি এই রাজ্য সম্মেলনকে ঘিরে এদিন সংশ্লিষ্ট সাধারণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। মহারাজগঞ্জ বাজারে পূর্ব থানা পুলিশের অবৈধ মদ বিরোধী অভিযান, 161 বোতল বিলেতি মদ উদ্ধার, দোকান মালিক সুব্রত ঘোষ গ্রেফতার। অবৈধ মদ বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। বুধবার রাতে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে প্রচুর সংখ্যক অবৈধ বিলেতি মদ উদ্ধার করল পূর্ব থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ রাতে মহারাজগঞ্জ বাজারের সুব্রত ঘোষের দোকানে অভিযান চালায়। সে সময় ওই সমস্ত অবৈধভাবে মজুত রাখা বিলেতি মদ উদ্ধার হয়। ঘটনার সময় পুলিশ দোকান মালিক সুব্রত ঘোষকে গ্রেফতার করেছে। এই অভিযানে পুলিশ 161 বোতল অবৈধ বিলেতি মদের বোতল উদ্ধার করেছে বলে জানালেন পূর্ব থানার পুলিশ কর্মী। আমরা নেশামুক্ত অভিযানের অঙ্গ হিসাবে আজকে এমজি বাজারে আমরা রেড করি, এন্টিলেকে রেড করি। নেতৃত্বে ছিলেন এসডিপি সদর, ওসি ইস্ট আগরতলা পিএস এবং অন্যান্য অফিসার। তো আমরা ওখানটায় রেড করে আমরা প্রায় 161 বোতল ফরেন লিকার ধরতে সক্ষম হই এবং যে মালিক ওকে অ্যারেস্ট করি। কি নাম ওর নাম নন্তু সুব্রত ঘোষ আর ভালো নাম সুব্রত ঘোষ। উদ্ধার হওয়া বিলেতি মদের বাজার মূল্য আনুমানিক 50,000 টাকা বলে পুলিশ সূত্রে খবর। আর এই ধরনের অবৈধ মদ বিরোধী অভিযান জারি থাকবে বলেও পূর্ব থানার পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল।
রাজ্যে দিনমজুরদের কাজের সংকট, প্রতিদিন কাজের সন্ধানে এসে তা না পেয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে শত শত শ্রমিক। ধার দেনা করে তাদের এখন করতে হচ্ছে সংসার প্রতিপালন। রাজ্যে বর্তমানে শ্রমিক শ্রেণীর মানুষ গভীর সংকটের সম্মুখীন। কাজ করে কিন্তু রাজ্যে তাদেরই আজ তীব্র কাজের সংকট। এই ক্ষেত্রে রাজ্যের দিন মজুরদের কথা বলা হচ্ছে। সকাল সকাল রুটি রুজি তথা কাজের সন্ধানে দূর দূরান্ত থেকে শ্রমিকরা বিভিন্ন বাজারে এসে জড়ো করছেন, কিন্তু কাজ নেই। দু একজন হয়তো তা পাচ্ছে, কিন্তু অধিকাংশ শ্রমিকই কাজ না পেয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন। প্রতিটি বাজারে কিংবা শ্রমিকদের জড়ো হওয়ার স্থানে একই হাল। আর গত 3 দিন যাবৎ কাজ না পেয়ে নিরাশ হয়ে ফের কমলাসাগরের নিজ বাড়িতে ফিরে যাচ্ছে বলে জানালেন জনিত মহিলা শ্রমিক। এই এক অস্বস্তিকর পরিস্থিতি। তবে পাপে পেট তো মানতে নারাজ, তাই ধার দেনা করে চলতে হচ্ছে বলে জানালেন অপর এক শ্রমিক। শ্রমিকদের অভিমত, সম্প্রতি মজুরি বাড়লেও কাজ নেই। ইতিপূর্বে মজুরি কম থাকলেও কাজ পাওয়া যেত, কিন্তু এখন তাদের আর কাজ জুটছে না। এর কারণটা আসলে কার্যত অজানা। কারণ খোঁজা বা সুরাহা করার দায়িত্ব সরকারের। মোদ্দা কথা, কাজের অভাবে রাজ্যে বর্তমানে দিন মজুররা গভীর সংকটের সম্মুখীন। তাদের পাপে পেট পালাটাই দায়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব সংবাদ শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, স্বাদের রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। মাধববাড়ি কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ 4 দফা দাবিতে 12 জানুয়ারি 12 ঘণ্টার এডিসি এলাকা বন্ধ ডাকল বিভিন্ন রাজনৈতিক সংগঠন। ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে রাজ্যে শুরু হতে যাচ্ছে এনএসইউর বৃহত্তর ভারত কর্মসূচি। জিরানিয়ার মাধববাড়িতে গুলি চালানোর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নিজেদের জীবন বাজি রেখে সিকিমে প্রচন্ড তুষারপাতে আটকে পড়া 150 জন পর্যটককে উদ্ধার করেন সেনা জওয়ানরা। মাধববাড়ি কাণ্ডে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো আইপিএফটি। সংবাদ আপাতত এ পর্যন্তই। সঙ্গে থাকবেন হাল্লা বলে। নমস্কার।